হঠাৎ করেই সরকারের সিদ্ধান্তে পুরো দেশের রাজনীতিতে এক নতুন রহস্য এবং বিশাল কৌতূহলের জন্ম হয়েছে। খোদ রাজধানীর বুকে প্রধানমন্ত্রীর জন্য এমন একটি স্থায়ী বাসভবন নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে, যার মাটির নিচে থাকবে বোমা প্রুফ অত্যাধুনিক বাংকার এবং জরুরি মুহূর্তে পালানোর জন্য সুড়ঙ্গ বা টানেল। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন। একটি গণতান্ত্রিক সরকার যখন নিজের সুরক্ষার জন্য মাটির নিচে বাংকার খোঁড়ার পরিকল্পনা করে, তখন খুব স্বাভাবিকভাবেই দেশের সাধারণ মানুষের মনে একটি বিশাল প্রশ্নবোধক চিহ্ন তৈরি হয়। কেন এই বাংকার? কিসের ভয় তাদের? আজকের এই ভিডিওতে এই বাংকার নির্মাণের আসল সত্যটা বিশ্লেষণ করার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সঙ্গে থাকবেন। আমরা দেখার চেষ্টা করব সরকার আসলে বিদেশি কোনো শত্রুকে ভয় পাচ্ছে, নাকি দেশের ভিতরের কারোর ভয়েই এই বাংকার নির্মাণ করছে। চলুন দর্শক, সরাসরি বিস্তারিত আলোচনা করা যাক। আলোচনার শুরুতেই চলুন আমরা সংবাদ মাধ্যমের মূল খবরটি এবং সদ্য ফাঁস হওয়া কিছু তথ্যে চোখ বুলিয়ে নেই। বিগত 2024 সালের 5 আগস্টের পর স্বৈরাচারী শেখ হাসিনার সেই দম্ভের প্রতীক গণভবন এখন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে রয়েছে। বর্তমান সরকার প্রধান যমুনা বা নিজস্ব বাসভবন থেকে দাপ্তরিক কাজ সামলাচ্ছেন। তার কারণেই একটি স্থায়ী বাসভবনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর বাসভবনের জন্য মিন্টু রোড, হেয়ার রোড অথবা বেইলি রোডের এলাকাগুলোতে জায়গা দেখা হচ্ছে। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয়টি হলো এই নতুন বাসভবনের ডিজাইন। ফাঁস হওয়া একটি গ্রাফিক্যাল তথ্যচিত্রে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে বাসভবনটি আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে তৈরি করা হবে। সেখানে আরও বলা হয়েছে, নকশার সাথে থাকছে বহির্বিশ্বের প্রধানমন্ত্রীর বাড়ির ডিজাইন। একটি দেশের সরকার প্রধানের বাড়ি আধুনিক হবে, এটা নিয়ে কারো কোনো আপত্তি থাকার কথা নয়। কিন্তু প্রশ্নের জন্ম দিয়েছে এর পরের তথ্যগুলো। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, মাটির নিচে থাকবে অত্যাধুনিক বাংকার। শুধু তাই নয়, যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সামাল দিতে ও জরুরি ব্যবহারের জন্য সুড়ঙ্গ বা টানেল রাখা হবে। গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, বহিরাগমন শত্রুর বোমা হামলা থেকে প্রধানমন্ত্রীর সেফটি ও সিকিউরিটি নিশ্চিত করতেই নাকি এই আয়োজন করা হয়েছে। এখন প্রশ্ন হলো, সত্যি কি বাংলাদেশের আকাশে বিদেশি বোমারু বিমানের আনাগোনা শুরু হয়ে গিয়েছে? সরকার বলছে যুদ্ধের সময় জরুরি সিকিউরিটি হিসেবে এই বাংকার রাখা হচ্ছে, কিন্তু বাস্তবে কি বাংলাদেশের উপর কোনো বিদেশি রাষ্ট্রের সরাসরি সামরিক আক্রমণ বা বোমা বর্ষণের কোনো যৌক্তিক সম্ভাবনা এই মুহূর্তে আছে? আন্তর্জাতিক সম্পর্ক এবং ভূ রাজনৈতিক বিশ্লেষকরা এক বাক্যে বলবেন, না, একেবারেই নেই। প্রথমত, অনেকেই মিয়ানমার বা আরাকান আর্মির কথা বলে একটা ভয় পরিবেশ তৈরি করতে চাইছেন, কিন্তু ভূ রাজনৈতিক এবং কৌশলগত দিক থেকে মিয়ানমারের সাথে বাংলাদেশের সরাসরি যুদ্ধে জড়ানোর কোনো কারণ নেই। মিয়ানমারের অভ্যন্তরে এখন জান্তা সরকার এবং বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে গৃহযুদ্ধ চলছে। তাদের মূল লক্ষ্য নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখা। অন্যদিকে পরাশক্তিগুলো যেমন চীন বা আমেরিকা নজর এখন মিয়ানমারের গভীর সমুদ্র বন্দরগুলোর দিকে। বাংলাদেশের উপর সরাসরি আক্রমণ করে ভূ রাজনৈতিকভাবে লাভবান হবার মতো তেমন কোনো কারণ এখানে নেই। বাংলাদেশের চট্টগ্রাম বা মোংলা বন্দরের চেয়ে তাদের নিজেদের উপকূলীয় জেটগুলোই তাদের বেশি নিরাপদ। দ্বিতীয় বিষয়টি হলো, বাংলাদেশের নিকটতম প্রতিবেশী ভারত বাংলাদেশে কি আক্রমণ করবে? অনেকেই এই জুজুর ভয় দেখান, কিন্তু একটু গভীরভাবে চিন্তা করুন দর্শক, ভারত কখনোই বাংলাদেশে সরাসরি আক্রমণ করবে না। এর কারণ ভারতের সামরিক শক্তির অভাব নেই, বরং এর মূল কারণ হলো ভারতের চরম কূটনৈতিক দুর্বলতা এবং বৈশ্বিক চাপ।
ভারত এমনিতেই রাজনৈতিকভাবে বাংলাদেশের ওপর প্রভাব বিস্তার করছে, সুতরাং বাংলাদেশের ওপর সামরিক প্রভাব খাটানোর কোনো প্রয়োজনই নেই তাদের। ভারতের বর্তমান কূটনৈতিক এতটাই নড়বড়ে যে তারা তাদের আশেপাশের ছোট দেশগুলোতে নিজেদের আধিপত্য ধরে রাখতে হিমশিম খাচ্ছে। মালদ্বীপ প্রকাশ্যেই ভারতীয় সেনাদের বের করে দিয়েছে। নেপালের সাথে সীমানা নিয়ে শীতল যুদ্ধ চলছে, আর শ্রীলঙ্কা ক্রমাগত চীনের দিকে ঝুঁকে পড়ছে। আন্তর্জাতিক অঙ্গনেও ভারত খুব একটা স্বস্তিতে নেই। কানাডা ও আমেরিকায় শিখ নেতাদের শেষ করার অভিযোগ নিয়ে তারা পশ্চিমাদের চাপে রয়েছে। সুতরাং ভারত বাংলাদেশকে আক্রমণ করবে এই ভয় অযৌক্তিক। তাহলে আসল ভয়টা কোথায়? কিসের ভয়ে সরকার এই বাংকার এবং টানেল নির্মাণের সিদ্ধান্ত নিল? প্রিয় দর্শক, রাজনৈতিক বিশ্লেষকদের মতে আসল ভয়টা আকাশে নয়, আসল ভয়টা লুকিয়ে আছে এই দেশের মাটিতেই। সরকারের এই বাংকার এবং টানেল নির্মাণের মূল কারণ হলো জনগণের বিপ্লবের ভয় এবং 5 আগস্টের মতো স্থান্তিক ট্রমা। বর্তমান সরকারের নীতি নির্ধারকদের চোখের সামনে এখনো 5 আগস্টের সেই দৃশ্য ভাসছে। টানা 15 বছর ধরে দেশের মানুষকে লোহার শিকলে বেঁধে রাখা, অহংকারের চূড়ান্ত শিখরে থাকা শেখ হাসিনাকে কিভাবে মাত্র 45 মিনিটের নোটিশে একটি গোপন রাস্তা দিয়ে হেলিকপ্টারে বের করে দেশ ছেড়ে পালাতে হয়েছিল, সেই দৃশ্য বর্তমান শাসক গোষ্ঠী সহ পুরো বিশ্বের রাজনীতিতে এক বিশাল ধাক্কা দিয়েছে। শুধু শেখ হাসিনাই নয়, বর্তমান বিশ্ব রাজনীতিতে জনগণের শক্তির কাছে প্রভাবশালী শাসকদের পতন এক বিশাল চেইন রিঅ্যাকশন আমরা দেখছি। শ্রীলঙ্কায় যখন তীব্র অর্থনৈতিক সংকট দেখা দিয়েছিল, তখন রাজাপাকসে পরিবারের মতো শক্তিশালী শাসককে কিভাবে বাসভবন ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল সেই বিষয়টি পুরো বিশ্ব দেখেছে। নেপালে আমরা দেখেছি গণমানুষের আন্দোলনের মুখে কিভাবে রাজতন্ত্রের পতন ঘটেছিল এবং রাজনৈতিক পট পরিবর্তন হয়েছিল। এই প্রতিটি ঘটনায় প্রমাণ করছে যে দেশের সাধারণ মানুষ যখন একবার রাস্তায় নেমে আসে, তখন কোনো সেনাবাহিনীর ট্যাঙ্ক, কোনো টিয়ারশেল বা কোনো বুলেটই তাদের আটকাতে পারে না। আর ক্ষমতার কেন্দ্রে যারা থাকেন তারা এই ঐতিহাসিক সত্যটি খুব ভালো করেই জানেন। কিন্তু প্রশ্ন হলো, জনগণ কেন আবার রাজপথে নামবে? একটি সরকার যখন ক্ষমতায় আসে তখন সাধারণ মানুষের অনেক প্রত্যাশা থাকে, কিন্তু বাস্তবতার নিরিখে আমরা যদি বর্তমান পরিস্থিতি দেখি, দেশের অর্থনৈতিক দুরবস্থা এখনো কাটেনি। সাধারণ মানুষ দুবেলা দুমুঠো ভাত জোগাড় করতে গিয়ে হিমশিম খাচ্ছে। অন্যদিকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। পদে পদে চাঁদাবাজি, দুর্নীতি এবং রাজনীতি এর প্রভাব, আর এর প্রভাব সরাসরি পড়ছে মানুষের দৈনন্দিন জীবনযাপনে। মানুষ যেই স্বৈরাচারের হাত থেকে বাঁচতে নিজেদের জীবন দিয়েছিল, তারা কখনোই চায় না নতুন কোনো মোড়কে সেই একই অগণতান্ত্রিক চর্চা ফিরে আসুক। যদি কোনো সরকার জনগণের মৌলিক ভোট অধিকার নিয়ে ছিনিমিনি খেলে, বিরোধী কণ্ঠস্বরকে রুদ্ধ করার চেষ্টা করে, তবে খুব স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মনে ক্ষোভের আগুন জমতে শুরু করবে। আর বর্তমান যুগে তথ্য প্রযুক্তির প্রসারের কারণে মানুষের এই ক্ষোভ খুব দ্রুত একটি গণঅভ্যুত্থানের রূপ নিতে পারে। সরকারের নীতি নির্ধারকরা খুব ভালো করেই বোঝেন যে মানুষের পিঠ যদি দেয়ালে ঠেকে যায়, তবে যে কোনো মুহূর্তে তাদের আবারও একটি বিশাল বিপ্লবের স্ফুলিঙ্গ জ্বলে উঠতে পারে। আর যদি সত্যি এবার লাখো কোটি জনতা রাজপথে নেমে আসে, সেটি তারা ব্যারিকেড ভেঙে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মার্চ করে, তখন তাদেরকে আর কোনোভাবেই আটকানো সম্ভব নয়। মূলত এই জনরোষের কথা মাথায় রেখে 5 আগস্টের মতো কোনো পরিস্থিতি তৈরি হলে একটি নিরাপদ এক্সিট বা পালানোর রাস্তা নিশ্চিত করতেই মাটির নিচে এই গোপন সুড়ঙ্গ বা টানেল তৈরি করা হচ্ছে বলে অনেক বিশ্লেষক মনে করছেন। বাংকারটি যতটা না বিদেশি বোমার জন্য, তার চেয়ে বেশি হলো অভ্যন্তরীণ অস্থিরতা থেকে স্থায়ীভাবে লুকিয়ে থাকার একটি নিরাপদ আস্তানা। দর্শক, ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না, এটাই বাস্তব। যারা নিজেদের জনগণের সেবক বলে মনে করেন, যারা ব্যালট ও জনসমর্থনের বদলে বুলেট আর
বাংকারের ভরসা করেন তারা কখনোই জনগণের মনে জায়গা করতে পারে না। মাটির নিচে শত ফুট গভীরে অত্যাধুনিক বাংকার বানিয়ে কিংবা পালানোর জন্য সুড়ঙ্গ করে কোনো স্বৈরাচারী চিরকাল নিজেকে রক্ষা করতে পারেনি। রোমানিয়ার চশেস্কু থেকে শুরু করে লিবিয়ার গাদ্দাফি, ইতিহাসের পাতায় এমন শত শত উদাহরণ রয়েছে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে একজন সরকার প্রধানের সবচেয়ে বড় বাংকার হওয়া উচিত দেশের মানুষের হৃদয়। সুশাসন, ন্যায় বিচার, অর্থনৈতিক মুক্তি ও মানুষের ভোট অধিকার নিশ্চিত করার মাধ্যমেই কেবল একটি সরকার সত্যিকার অর্থে নিরাপদ থাকতে পারে। কংক্রিটের বাংকার আর টানেলের কোনো টেকসই সমাধান হতে পারে না। আপনারা কি মনে করেন প্রধানমন্ত্রীর এই বাংকার এবং টানেল নির্মাণ বাসভবনে, এটা নিয়ে আপনাদের মতামত জানাবেন। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় বর্তমান সরকারের বাংকার এবং টানেল নির্মাণের ব্যাপারে আপনার মতামত কি? হঠাৎ এই বাংকার নির্মাণের পেছনের কারণ কি বলে মনে করেন আপনারা? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।